আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসিস যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 110 এবং প্রেসিস 63 দেখব এবং তার সাথে বাংলার দুটো সারাংশ দেখব এবং একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হচ্ছে দি ভাইজ্যাক গ্যাস লিক আর ড্রেডফুল ট্র্যাজেডি। ঠিক আছে, তাহলে আমরা প্রতিদিনকার ক্লাসের মতো আজকেও এই ক্লাসে 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্রসেসটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে? তাহলে দেখুন কি বলছে এখানে। এখানে ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ। তাহলে এই যে দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ, এটাকে কোন টেন্সে আপনাকে লিখতে হবে? একদম সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, তাই না? তাহলে প্রধান অঙ্গ আপনি মেজর পার্ট লিখতে পারেন। ঠিক আছে, দেশ ভ্রমণ এটাকে আপনি ট্রাভেলিং লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখুন তাহলে কিভাবে লিখছি দেখুন। তাহলে কি সাবজেক্ট হিসেবে কি ইউজ করতে হবে? ট্রাভেলিং। ঠিক আছে, ট্রাভেলিং ইজ আ মেজর পার্ট, মানে কি ট্রাভেলিং বা দেশ ভ্রমণ এই জিনিসটা হলো মেজর একটা পার্ট বা প্রধান একটা অঙ্গ। কিসের? ট্রাভেলিং ইজ আ মেজর পার্ট অফ এডুকেশন, মানে শিক্ষার একটি প্রধান অঙ্গ। তাই এরকমভাবে লিখলাম। ঠিক আছে, একদম সহজ ব্যাপার, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টেই কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে আমরা যে শিক্ষা লাভ করি তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না। এই যে প্রত্যক্ষ জ্ঞান যে ব্যাপারটা বলছে এটাকে কিন্তু আপনি ডিরেক্ট নলেজ হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, দেখুন কিভাবে করা হচ্ছে এখানে। এই যে বলছে যে কি দেয়ার ইজ, মানে ইন্টারোডাক্টরি দেয়ার দিয়ে আমরা করছি বিষয়টাকে। দেয়ার ইজ নো ডিরেক্ট নলেজ, মানে কি কোনো প্রত্যক্ষ জ্ঞান নেই। কোথায়? দেয়ার ইজ নো ডিরেক্ট নলেজ, কোথায়? ইন দি লেসন্স, মানে সেই সমস্ত লেসনে বা সেই সমস্ত পাঠে বা সেই সমস্ত পাঠ্যপুস্তকে। ঠিক আছে, ইন দি লেসন্স দ্যাট উই লার্ন, যেটা আমরা শিখি ফ্রম স্কুলস টেক্সট বুকস, মানে স্কুলের টেক্সট বই থেকে যে সমস্ত আমরা শিখি, যে সমস্ত টেক্সট বুক থেকে যে সমস্ত জ্ঞানগুলো আমরা মানে যেগুলো শিখি সেখানে কিন্তু কোনো ডিরেক্ট নলেজ কিন্তু নেই। ঠিক আছে, এইভাবে আমরা লিখলাম। আপনারা অনেকভাবে লিখেছেন দেখলাম, কিন্তু আমার মনে হলো যে দেয়ার দিয়ে করাটা বেস্ট হবে, তাই দেয়ার দিয়ে করলাম। তাহলে দেখুন আরেকবার বলি বিষয়টা কিভাবে এখানে করলাম। তাহলে কি দেয়ার ইজ নো ডিরেক্ট নলেজ, মানে কি কোনো প্রত্যক্ষ কি নেই, প্রত্যক্ষ জ্ঞান নেই। ঠিক আছে, ইন দি লেসন সেই সমস্ত পাঠে, দ্যাট উই লার্ন যেটা আমরা শিখি ফ্রম স্কুলস টেক্সট বুকস, মানে স্কুলের টেক্সট বুক থেকে যে সমস্ত পাঠগুলো আমরা শিখি সেখানে কিন্তু কোনো ডিরেক্ট নলেজ বা প্রত্যক্ষ জ্ঞান নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিভাবে করলাম এখানে আমরা সিম্পল প্রেজেন্টে কিন্তু করলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে বাড়িতে আরামে বসিয়া। ঠিক আছে, অনেকে এই সিটিং হিসেবে করছে, দেখুন এইভাবে না করে এটাই বেস্ট, কারণ সিটিং মানে সিটিং অ্যাট হোম কমফোর্টেবলি এরকমভাবে অনেকে করছে। দেখুন আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। দেখুন কিভাবে এই পর্যন্ত আগে দেখুন কিভাবে করছে। এই যে ইন কমফোর্ট অ্যাট হোম, ইন কমফোর্ট অ্যাট হোম তার মানেই হচ্ছে বাড়িতে আরামে বসে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ইন কমফোর্ট অ্যাট হোম তার মানেই হচ্ছে বাড়িতে আরামে বসে। ঠিক আছে, আচ্ছা আমরা ভূগোলে নানা দেশের কাহিনী পড়ি। তো এই যে পড়ি অনেকে রিড হিসেবে লিখছে, পড়িটাকে আপনি রিড হিসেবে না লিখে আপনি লার্ন হিসেবেও করতে পারেন। ঠিক আছে, উই লার্ন মেনি স্টোরিজ, আমরা বিভিন্ন রকম গল্প বা পাঠ শিখি। ঠিক আছে, উই লার্ন মেনি স্টোরিজ অফ ডিফারেন্ট কান্ট্রিজ ফ্রম জিওগ্রাফি, মানে জিওগ্রাফি থেকে। ঠিক আছে, ইন জিওগ্রাফি না, ফ্রম জিওগ্রাফি। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে কিভাবে করছি। ইন কমফোর্ট অ্যাট হোম মানে বাড়িতে আরামে বসে, উই লার্ন মেনি স্টোরিজ আমরা বিভিন্ন রকম গল্প শিখে থাকি, অফ ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশের, ফ্রম জিওগ্রাফি জিওগ্রাফি থেকে, ইন জিওগ্রাফি কিন্তু নয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে কত বিচিত্র দেশ, এটা বিভিন্ন রকমভাবে করা যায়। দেখুন কত বিচিত্র দেশ, কত বিচিত্র তাহাদের অধিবাসী, আর বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি ও জীবনযাত্রা প্রণালী। এটাকে অনেকে অনেকভাবে করেছে দেখলাম। দেখুন আমি কিভাবে করলাম এখানে বিষয়টা দেখুন। হাউ ভ্যারিড দি কান্ট্রিজ, হাউ ভ্যারিড দি কান্ট্রিজ, দেয়ার ইনহ্যাবিটেন্টস, দেয়ার সোশ্যাল কাস্টমস অ্যান্ড ওয়েজ অফ লাইফ আর। ঠিক আছে, একদম কিন্তু এটাকে আমি অ্যাসার্টিভে লিখলাম। ঠিক আছে, এক্সক্লেমেটরিতে কিন্তু লিখলাম না। ক্লিয়ার হচ্ছে? তাহলে কি করলাম। হাউ ভ্যারিড, হাউ ভ্যারিড দি কান্ট্রিজ, দেয়ার ইনহ্যাবিটেন্টস, মানে হাউ ভ্যারিড দি কান্ট্রিজ মানে কত রকম বিচিত্র দেশ। ঠিক আছে, দেয়ার ইনহ্যাবিটেন্টস মানে তাদের অধিবাসীরাও কত রকম বিচিত্র। ঠিক আছে, কমা কমাতে লিখছি মানে কিন্তু এই বিষয়টাই কিন্তু ভ্যারিডটা কিন্তু এখানেও ডিনাই, মানে এখানেও কিন্তু ইমপ্লাই হচ্ছে। ঠিক আছে, তারপর দেখুন দেয়ার সোশ্যাল কাস্টমস একই ব্যাপার, অ্যান্ড ওয়েজ অফ লাইফ আর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কিভাবে করলাম, অ্যাসার্টিভেই কিন্তু করলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কিভাবে করা হচ্ছে। এখানে বলছে পুস্তক পড়িয়া আমরা এই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি বটে,
কিন্তু সে জ্ঞান সম্পূর্ণ হয় না। দেখুন কিভাবে করা হচ্ছে এটাকে। এখানে কি বলছে পুস্তক পড়িয়া, তাহলে কি আপনি এটাকে এইভাবে করুন, পার্টিসিপেলে করুন কি বাই রিডিং বুকস মানে পুস্তক পড়ে বা বই পড়ে কি করা হয়, আমরা এই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি। তার মানে কি আমরা জ্ঞান লাভ করি, তার মানে উই গেন নলেজ কি সম্পর্কে অ্যাবাউট অল দিস কান্ট্রিজ, মানে এই সমস্ত দেশ সম্পর্কে আমরা নলেজটাকে গেন করি, অর্জন করি, ঠিক আছে, বাই রিডিং বুকস। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পার্টিসিপেল করে করা হচ্ছে এবং প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু করলাম। দেখুন এখান থেকে দেখুন উই গেইন নলেজ, এখান থেকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু করলাম। তারপরে দেখুন কিন্তু সে জ্ঞান সম্পূর্ণ হয় না, তার মানে কি বাট দ্যাট নলেজ ইজ নট কমপ্লিট, সেই জ্ঞানটা কিন্তু কমপ্লিট নয়। এই কমপ্লিটটাকে অনেকে হয়তো ভাবছেন যে ইজ নট কমপ্লিটেড লেখা উচিত, ইজ নট কমপ্লিট করলে ওটা প্যাসিভ হয়ে যাবে, কিন্তু আমি এখানে কমপ্লিটটাকে ভার্ব হিসেবে ইউজ করলাম না, কমপ্লিটটাকে আমি এখানে কি হিসেবে ইউজ করলাম, নাউন হিসেবে ইউজ করলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে কি বাট দ্যাট নলেজ ইজ নট কমপ্লিট, কিন্তু সেই নলেজটা কিন্তু কমপ্লিট নয় বা সম্পূর্ণ নয়, সেই জ্ঞানটা সম্পূর্ণ নয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যে উই থেকে কান্ট্রিজ পর্যন্ত আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করলাম, তার পরবর্তী যেটা করলাম দ্যাট নলেজ থেকে, সেটা কিন্তু আমি একই ব্যাপার সেই সিম্পল প্রেজেন্টে কিন্তু করলাম। ঠিক আছে, ব্যবস্থা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে? প্রথমে কিন্তু আপনাকে কি করতে হবে, পার্টিসিপেল করে করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলছে এখানে। এখানে বলছে দেশ ভ্রমণ না করিলে তাই শিক্ষা অপূর্ণাঙ্গ। দেখুন কিভাবে করা হচ্ছে এটাকে, দেশ ভ্রমণ না করিলে সেই শিক্ষা অপূর্ণাঙ্গ, এই যে ব্যাপারটা বলছে দেখুন কিভাবে কেন করলাম, অনেকে অনেকভাবে করেছেন। দেখুন নলেজ ইজ ইনকমপ্লিট, মানে নলেজটা অসম্পূর্ণ আনলেস ইউ ট্রাভেল, যদি না তুমি ট্রাভেল করো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করছি। নলেজ ইজ ইনকমপ্লিট মানে কি নলেজ জ্ঞান, সেই শিক্ষা বা জ্ঞান, এখানে শিক্ষাকে আমি নলেজ হিসেবে লিখলাম, তার মানে এডুকেশন হিসেবে অনেকে লিখছে, নলেজ হিসেবে লিখুন। তাহলে কি নলেজ ইজ ইনকমপ্লিট মানে নলেজটা অসম্পূর্ণ আনলেস ইউ ট্রাভেল, যদি না তুমি কি করো ট্রাভেল করো বা দেশ ভ্রমণ করো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে কি বলছে দেখুন, এখানে বলছে এই জন্য ইউরোপ আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশগুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দেশ ভ্রমণের ব্যবস্থা করা হয়। তার মানে এই যে ব্যাপারটা বলছে এখানে কিভাবে করা হয় দেখুন, এই জন্য তার মানে কি ফর দিস রিজন লিখতে পারেন। ঠিক আছে, এই কারণে কি করা হয়, ব্যবস্থা করা হয়, ঘুরতে মানে দেশ ভ্রমণের ব্যবস্থা করা হয়, তাহলে সেটাকে আপনি সাবজেক্ট হিসেবে ইউজ করুন, প্যাসিভে আমরা করবো এটাকে। সেই হিসেবে দেখুন অ্যারেঞ্জমেন্টস অফ ট্রাভেলিং মানে কি, অ্যারেঞ্জমেন্টস অফ ট্রাভেলিং মানে ট্রাভেলিংয়ের ব্যবস্থা আর মেড করা হয়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে করছি। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্টস অফ ট্রাভেলিং আর মেড, এটা করা হয়, কি করা মানে কাদের জন্য, ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস মানে কি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য করা হয়। কোথায়, ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে পাশ্চাত্য দেশগুলিতে, সেগুলো কি লাইক ইউরোপ অ্যান্ড আমেরিকা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কীভাবে করলাম আরেকবার দেখুন, ফর দিস রিজন মানে এই কারণে, তারপরে প্যাসিভে করা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ, অ্যারেঞ্জমেন্টস অফ ট্রাভেলিং আর মেড মানে কি অ্যারেঞ্জমেন্টস অফ ট্রাভেলিং মানে দেশ ভ্রমণের ব্যবস্থা আর মেড করা হয়, ব্যবস্থা করা হয় ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস মানে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। কোথায়, ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ মানে ওয়েস্টার্ন কান্ট্রি, কাদের মতো ওয়েস্টার্ন কান্ট্রি, লাইক ইউরোপ অ্যান্ড আমেরিকা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করা হচ্ছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে আমাদের দেশেও অদূর ভবিষ্যতে, এই অদূর ভবিষ্যতে কারোর লেখার মধ্যে কিন্তু অদূর ভবিষ্যৎ পেলাম না, ভবিষ্যতে লেখাটা পাচ্ছি, কিন্তু অদূর ভবিষ্যৎ মানে যে ভবিষ্যৎটা কিন্তু অদূর, সেইটা কিন্তু আমি পাচ্ছি না কারণ লেখার মধ্যে। তাহলে এই অদূর ভবিষ্যৎটা কিন্তু আপনাকে নিয়ার ফিউচার হিসেবে লিখলেই কিন্তু বেটার হয়। ঠিক আছে, দেখুন সেইভাবে কিন্তু আমরা লিখবো, আমাদের দেশেও অদূর ভবিষ্যতে এ ব্যবস্থা প্রচলিত হওয়া নিতান্ত প্রয়োজন। তাহলে নিতান্ত প্রয়োজন তার মানে কি ইট ইজ ভেরি এসেন্সিয়াল বা ইট ইজ ভেরি নেসেসারি, তাই না? সেইভাবে লিখছি দেখুন, সিম্পল প্রেজেন্টে ইট ইজ ভেরি নেসেসারি বা ইট ইজ ভেরি এসেন্সিয়াল, কি করা এসেন্সিয়াল, এটা হচ্ছে প্রচলিত হওয়া এসেন্সিয়াল মানে প্রচলিত করতে হবে। তাহলে টু ইন্ট্রোডিউস প্রচলিত করা কি দিস সিস্টেম, এই সিস্টেমটাকে কোথায়, ইন আওয়ার কান্ট্রি আমাদের কান্ট্রিতে, কবে, ইন নিয়ার ফিউচার, ইন দি নিয়ার ফিউচার মানে কি অদূর ভবিষ্যতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে? তাহলে কিন্তু এই অদূর ভবিষ্যৎ ব্যাপারটাকে আমি নিয়ার ফিউচার হিসেবে লিখলাম। ঠিক আছে, তার মানে কি ইট ইজ ভেরি নেসেসারি টু ইন্ট্রোডিউস দিস সিস্টেম মানে এই সিস্টেমটাকে নেসেসারি করা, ইন্ট্রোডিউস করা নেসেসারি। ঠিক আছে, ইন আওয়ার কান্ট্রি আমাদের কান্ট্রিতে, ইন দি নিয়ার ফিউচার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমাদের ট্রান্সলেশন প্যাসেজটা কিন্তু এখানেই কমপ্লিট হলো। যাদের এখনো মনে হচ্ছে যে এখনো প্রবলেম হচ্ছে, তারা ভিডিওটাকে বা ক্লাসটাকে আবার প্রথম থেকে দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন পেজটা কমপ্লিট হওয়ার পর আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা একটা প্রেসি ছিল। দেখুন ভালো করে পড়ে নিন, এই আজকেকার প্রেসিটা খুব সহজ ছিল। দেখুন ভালো করে পড়ুন, মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমি চেষ্টা করছি মানেটা বুঝিয়ে দেওয়ার। দেখুন কি বলছে এখানে, এখানে কিন্তু উদাহরণ টেনে টেনে অনেক কিছু বলছে। দেখুন কি বলছে, ট্রিজ গিভ শেড ফর দি বেনিফিট অফ আদার্স মানে গাছ যে ছায়া প্রদান করে সেটা কিন্তু অন্যদের উপকারের জন্য। ঠিক আছে, অন্যদের লাভের জন্য। অ্যান্ড হোয়াইল দে দ্যামসেলভস
স্ট্যান্ড ইন দি সান অ্যান্ড এন্ডিওর স্কর্চিং হিট, মানে তারা যখন প্রচণ্ড রৌদ্রে দাঁড়িয়ে উত্তাপ সহ্য করে, সেটা সহ্য করে কি করে, দে প্রডিউস ফ্রুট, তারা কিন্তু ফ্রুট প্রডিউস করে, ঠিক আছে, বাই হুইচ আদার্স প্রফিট, যার মাধ্যমে কিন্তু তার নিজের লাভ হয় না, অন্যদের লাভ হয়, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কি বলতে চাইছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু উদাহরণ ট্রেডারে অনেক কিছু বলছে, তারপর দেখুন কি বলছে, দি ক্যারেক্টার অফ গুড মেন যারা ভালো মানুষরা, তাদের ক্যারেক্টার কি হয়, ইজ লাইক দ্যাট অফ ট্রিজ, সেই এই যে ট্রিজ, সেই ট্রিজের মতোই কিন্তু হয়, ঠিক আছে, গুড ম্যানদের ক্যারেক্টারসগুলো এরকমই কিন্তু হয়, ঠিক আছে। হোয়াট ইজ দি ইউজ অফ দিস বডি, মানে আমাদের শরীরের গুরুত্ব কি, বা আমাদের অস্তিত্বের গুরুত্বটা কোথায়, ইফ নো ইউজ ইজ মেড অফ ইট ফর দি বেনিফিট অফ ম্যানকাইন্ড, যদি কিনা তার ব্যবহার ম্যানকাইন্ডের জন্য না করা হয়, মানে মানব জাতির প্রতি যদি আমরা কোনো না কাজ করি, তাহলে আমাদের অস্তিত্বের গুরুত্বটাই কি, আমাদের জীবনের গুরুত্বটাই কি, ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তারপর দেখুন কি বলছে, স্যান্ডেলউড দি মোর ইট ইজ রাবড, মানে একটা চন্দন কাঠকে যত ঘষা হয়, দি মোর সেন্ট ডাজ ইট ইল্ড, সে কিন্তু তত তার সুগন্ধ কিন্তু নির্গত করে, ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপর দেখুন, সুগার কেন দি মোর ইট ইজ প্রেসড, মানে একটা সুগার কেন কি একটা আখকে যতটা প্রেস করা হয়, যত প্রেশার দেওয়া হয়, বা যত চাপ দেওয়া হয়, দি মোর জুস ডাজ ইট প্রডিউস, ততটা কিন্তু এ রস বার করে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন, the men who are noble at heart do not lose their qualities even in losing their lives, মানে তাদের জীবন হারিয়েও তারা কিন্তু তাদের কোয়ালিটি থেকে কিন্তু, যারা নোবেল ম্যান হয়, তারা কিন্তু তাদের কোয়ালিটিকে কখনো কিন্তু হারায় না, তারা তাদের জীবনটাকেও হারিয়ে ফেলতে পারে কিন্তু কোয়ালিটি তাদের কিন্তু হারায় না। তার কি বলছে, ইভেন ইন লজিং দেয়ার লাইভস হোয়াট ম্যাটার্স, কোনো পরোয়াই করে না কি, ইফ কোনো পরোয়াই করে না, ইট ওয়েদার মেন প্রেজ দেম অর নট, মানুষ তাদেরকে প্রশংসা করুক বা না করুক, তাতে কিন্তু তাদের কোনো পরোয়াই হয় না, যারা মনের দিক থেকে ভালো মানুষ হয় তারা তাদের কোয়ালিটিকে কখনোই কিন্তু লুজ করে না, যাদের জীবন চলে যায় যাক, কোনো ব্যাপার নয়, কিন্তু তারা তাদের কোয়ালিটিতে, তাদের যে কোয়ালিটি সেখানে তারা বজায় থাকে, এবং তাতে মানুষ তাদের প্রশংসা করুক বা না করুক, তাদের কিন্তু কোনো যায় আসে না, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর দেখুন, টু লিভ ফর দি মিয়ার সেক, মানে তুচ্ছ ব্যাপারের জন্য বেঁচে থাকা, অফ লিভিং ওয়ান্স লাইফ ইজ টু লিভ ফর ডগস অর কাউস, মানে তুচ্ছ বিষয় নিয়ে বেঁচে থাকা মানেই হচ্ছে কি, গরু ছাগলের মতো বাঁচা, ঠিক আছে, মানে কুকুর গরুর মতো বাঁচা, এরকমটাই বলতে চাইছে, ঠিক আছে, পশুর মতো বাঁচা, ঠিক আছে। তারপরে কি, দোজ হু লে ডাউন দেয়ার লাইফস ফর দি সেক অফ আদার্স উইল শিওরলি ডুয়েল ফর এভার ইন ওয়ার্ল্ড অফ ব্লিস, ঠিক আছে, তার মানে কি, তার মানে বলছে যে যারা কিনা কি করছে, দোজ হু লে ডাউন দেয়ার লাইফস, যারা তাদের জীবনকে উৎসর্গ করে, ফর দি সেক অফ আদার্স, মানে অন্যদের জন্য, উইল শিওরলি ডুয়েল, তারা কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বাস করে, ফর এভার, চিরকালের জন্য, ইন আ ওয়ার্ল্ড অফ ব্লিস, মানে চির সুখের যে ওয়ার্ল্ড, যে দুনিয়া, সেখানে কিন্তু তারা বাস করে। তার মানে যখন আপনি এখানে ভালো করে পড়ছেন, কি বুঝতে পারছেন, এখানে বলতে চাইছি যে যারা নোবেল ম্যান হয় তারা কিন্তু অলওয়েজ কি করে, তাদের যে লাইফ, সেই বা মানে তারা নিজেদের লাইফকে কিন্তু অপরের জন্য ব্যয় করে, ঠিক আছে, এবং তারা সর্বদাই কিন্তু অন্যের জন্য বাঁচে, ঠিক আছে। এবার বলতে চাইছি যে যারা হিউম্যান লাইফ যেটা, সেই হিউম্যান লাইফটা কিন্তু কোনো তাৎপর্য বা তার গুরুত্ব হারিয়ে ফেলে, বা তার সম্মান যেটা সে হারিয়ে ফেলে, যদি কিনা সে অন্যের প্রতি চিন্তা ভাবনা না করে, ঠিক আছে। এবং যারা ট্রু মানুষ হয় তারা কিন্তু, মানে সত্যিকারের যে মানুষ বা একটা নোবেল ম্যান, সে কিন্তু কি করে, সবসময় নিজের জন্য ভাবে না, অপরের জন্য ভাবে, এবং সে তার জীবনটাকে স্যাক্রিফাইস করে কিসে, ম্যানকাইন্ড যারা আর কি মানব জাতি, সেই মানব জাতির জন্য কিন্তু সে তার নিজের জীবনটাকে ব্যয় করে থাকে, কোনো পরোয়া না করেই, ঠিক আছে। এবং তার পরিবর্তে সে কি পায়, তার পরিবর্তে সে শুধুমাত্র কি পায়, মানে যে বিশ্ব যে সুখ বা চরম যে সুখ বা স্বর্গের যে সুখ, সেটা কিন্তু তারা পায়, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। দেখুন কিভাবে আমরা করছি এটাকে। ফার্স্ট একটা টাইটেল দেওয়ার চেষ্টা করলাম, কি দিলাম, নোবেল মেন অলওয়েজ সার্ভ টু ম্যানকাইন্ড, মানে নোবেল মেন যারা হয় তারা কিন্তু সবসময় ম্যানকাইন্ডকে সার্ভ করে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তারপর দেখুন কিভাবে এটাকে আনসারটা করলাম, এখানে এইভাবে করলাম, দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে, হিউম্যান লাইফ বিকামস মিনিংলেস, মানে হিউম্যান লাইফটা মিনিংলেস হয়ে পড়ে, অ্যান্ড লসেস ইটস রেসপেক্ট, এবং তার সম্মান হারায়, ইফ দেয়ার ইজ নো থট অফ আদার্স, যদি মানে অন্যের প্রতি চিন্তা ভাবনা না থাকে, মানে ম্যানকাইন্ডের প্রতি চিন্তা ভাবনা না থাকে, তাহলে কিন্তু মানুষের জীবনের যে তাৎপর্য, তার যে গুরুত্ব বা তার যে সম্মান, সেটা কিন্তু হারিয়ে যায়, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো।
তারপরে দেখুন, আর ট্রু ম্যান নেভার থিংস ফর হিমসেলফ। ট্রু ম্যান কিন্তু সে কখনো নিজের জন্য ভাবে না। হি ডিভোটস হিজ লাইফ অ্যাট দি অল্টার অফ ম্যানকাইন্ড উইথাউট এনি হেজিটেশন। মানে উইথাউট এনি হেজিটেশন সে কি করে, তার নিজের লাইফটাকে ডিভোট করে কিসে, ম্যানকাইন্ডের যে অল্টার মানে ম্যানকাইন্ডের যে বেদি মানে মানুষ সেবায় তাকে কিন্তু তার জীবনটাকে কিন্তু নিয়োজিত করে। ঠিক আছে, অ্যান্ড ইন রিটার্ন পরিবর্তে হি অনলি রিসিভস ইটার্নাল ব্লিস। মানে কি, সে পরিবর্তে যে স্বর্গীয় সুখ সেটা কিন্তু পায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিভাবে করতে হবে বিষয়টাকে বারংবার বলা হচ্ছে যে কি আপনি বারবার ভালো করে পড়বেন বিষয়টা পড়ার পর আপনি যেটা বুঝতে পারছেন, যতক্ষণ না মানে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত পড়বেন। তারপরে যখন আপনি পুরো মানেটা ক্লিয়ারলি বুঝলেন, তারপরে কিন্তু আপনি একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। টাইটেলটা এমন হওয়া উচিত যেটা কিনা অন্যদের থেকে একটু আলাদা হয়, তাহলে কিন্তু আপনার মানে মার্কস যে ক্যারি করাটা সেটা কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, টাইটেলটাই কিন্তু একটা মার্কস ক্যারি করার জন্য কিন্তু একটা ভালো একটা হাতিয়ার। তাহলে টাইটেলটা আপনাকে সুইটেবল দিতে হবে, খুব সুন্দর দিতে হবে, যেন সামঞ্জস্য হয়, যে প্যাসেজটা দিচ্ছে তার সঙ্গে যেন সামঞ্জস্য হয়, যেন ডাইভার্টেড না হয়ে যায়। এবং তারপরে যে বিষয়টা বলছে সেটাকেই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বিভিন্ন রকম উদাহরণগুলো বাদ দিয়ে যেটা বলতে চাইছে সেটাকে নিজের ভাষায় একদম খুব সংক্ষেপের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমাদের এই যে প্রেসি প্যাসেজটা কমপ্লিট হলো। এর পরবর্তী আমাদের যে হোম টাস্কটা ছিল দেখুন, সেটা একটা সারাংশ। এই সারাংশটা আমরা ফার্স্ট দেখবো। দেখুন কি বলতে চাই যেখানে, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন, যেহেতু এখানে বাংলায় লেখা আছে সুতরাং আমি আর মানে বোঝানোর আর দরকার পড়বে না, কিন্তু এখানে কি বলতে চাইছে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে পড়া হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কি বলতে চাইছে। দেখুন তাও আমি একবার বলে দিই কি বলছে এখানে। এখানে বলতে চাইছে যে কি সাম্যনীতি যে ব্যাপারটা, সাম্যনীতি এবং ধর্মনীতি এই দুটো বিষয়ের মধ্যে বলেছে যে সাম্যনীতি ধর্মের বলি হচ্ছে এখনো পর্যন্ত, ধর্মের অজুহাত দিয়ে মানুষ অনেক কিছু কাজ করে, এবং যারা কিনা সাম্যনীতি লঙ্ঘন করে থাকে তারা কিন্তু সেই সাম্যনীতি লঙ্ঘন করার পরেও কিন্তু সমাজের বুকে বেমালুম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা মাথা উঁচু করে বাঁচছে। কিন্তু যারা কিন্তু বিনা দোষে, যাদেরকে দোষী সাব্যস্ত করা হয় শুধুমাত্র ধর্মের অজুহাত দিয়ে বা ধর্মের গোড়ামির অজুহাত দিয়ে, তার ফলে কিন্তু তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু এর ফলেও এই যে নিচের লাইনটা বলেছে দেখুন, এখানে যেটা বলেছে এই লাইনটা অনেকে এইটা ঠিকঠাক করতে পারছে না, যে ধর্মনীতির মূল জীর্ণ করিতেছে। মানে কি, ধর্মকে তারা এমনভাবে ব্যবহার করছে এর ফলে কিন্তু ধর্মটাও কিন্তু তার যে স্বরূপ সেটাও কিন্তু হারিয়ে ফেলছে, তাই না? তার মানে সাম্যনীতি এবং ধর্মনীতি একে অপরের পরিপূরক। সাম্যনীতি তো মানুষ পাত্তাই দিচ্ছে না, তার সাথে সাথে মানুষ ধর্মনীতিকে ধর্মকে পালন করলেও ধর্মের যে গোড়ামি ব্যাপারটা, সেই গোড়ামি ব্যাপারটা তাদের কাছে এতটাই উঠে আসছে যে তার ফলে যারা বিনা দোষে যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষকে শাস্তি দিচ্ছে, তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, এবং তার ফলেও কি হচ্ছে, যে ধর্মের যে মূল ব্যাপার সেই মূল ব্যাপারটা কিন্তু ধর্ম আর ধর্মের মধ্যে থাকছে না, অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই বলা হচ্ছে কি মোহ মিথ্যাচারণের ধর্মনীতি কি হচ্ছে, মূল জীর্ণ করে দিচ্ছে। মানে ধর্মনীতির যে মূল বিষয়বস্তু সেটা কিন্তু ঝাঁঝরা করে দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে, মানে ধর্মও কিন্তু ধর্মের জায়গায় থাকছে না, সেটার কিন্তু স্বরূপটাও কিন্তু হারিয়ে ফেলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা এটাকে যে টাইটেলটা দেবো, দেখুন কিভাবে টাইটেলটা দিচ্ছি। টাইটেলটা দিলাম সাম্যনীতি আজও ধর্মের বলির পাঁঠা। ঠিক আছে, ক্লিয়ার হলো। এইভাবে একটা অন্যভাবে একটা টাইটেল দিলাম। আচ্ছা, তারপর দেখুন কিভাবে লিখছে এটাকে এইভাবে লিখলাম। দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কি সাম্যনীতি ও ধর্মনীতি একে অপরের পরিপূরক। ঠিক আছে, সাম্যনীতি এবং ধর্মনীতি এই দুটো একে অপরের পরিপূরক কেন? কারণ সাম্যনীতি এবং ধর্মনীতির উপরেই কিন্তু সমাজের বেসটা তৈরি। ঠিক আছে, কিন্তু ধর্মনীতি সম্মানিত হলেও সাম্যনীতি আজও নিন্দিত। ঠিক আছে, ধর্মনীতি মানুষ সম্মান করে ধর্মকে, কিন্তু সাম্যনীতি নিন্দিত হচ্ছে। ঠিক আছে, বর্তমানে সাম্যনীতি লঙ্ঘন কারীরা, এখানে রা হবে, বর্তমানে সাম্যনীতি লঙ্ঘনকারীরা সমাজে ঠাঁই পায়, কিন্তু বিনা দোষে শুধুমাত্র ধর্মের গোড়ামির ফাঁদে পড়ে নির্দোষকে প্রায়শ্চিত্ত করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন এর ফলে ধর্মনীতিও তার স্বরূপ হারিয়ে ফেলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করছি। বা আপনারা ভালো করে দেখুন, ভালো করে পড়ুন, পড়ার পরেই কিন্তু এই আনসারটা পড়বেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে লাস্ট লাইনটার গুরুত্ব এখানে কতটা, যে এর ফলে ধর্মনীতিও স্বরূপ হারাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে বাংলার যে এই সারাংশ প্যাসেজটা এখানে কমপ্লিট হলো। এর পরবর্তী আমাদের যে টাস্কটা ছিল দেখুন কি ছিল, এখানে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল কি ভাইজাগ গ্যাস লিক, যেটা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে, সেই যে ড্রিডফুল যে ট্র্যাজেডিটা সেটা নিয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন কিভাবে আমরা লিখছি এটাকে। ফার্স্ট একটা টাইটেল দিলাম কি ভাইজাগ গ্যাস লিক আর ড্রিডফুল ট্র্যাজেডি। ঠিক আছে, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাটটা আমরা মেনটেন করলাম। তারপর দেখুন ফার্স্ট স্ট্যান্জাটা আমরা কিভাবে লিখছি এখানে, ফার্স্ট প্যাসেজটা সেটা প্যারাগ্রাফটা দেখুন। অ্যাজ দি ভাইজাগ লিক গ্যাস লিক দ্যাট স্ন্যাশড দি লাইভস of 18 people and landed thousands in hospital pushed the nation still
পজেসড বাই দি ভোপাল ট্র্যাজেডি মেমোরিজ। মানে কি, মানে হচ্ছে ভাইজ্যাক যে গ্যাস লিক সেটা আর 18টা মানে 18 মানুষকে, বা আপনি এখানে 28ও লিখতে পারেন, কোনো ব্যাপার না, আমরা হয়তো পরে 28 হয়তো লিখেছি। দেখুন 18 পিপল, মানে 18 পিপলকে তারা কি করেছে, মেরে দিয়েছে বা তাদের জীবনটাকে ছিনিয়ে নিয়েছে। অ্যান্ড ল্যান্ডেড থাউজেন্ডস ইন হসপিটালস, মানে হাজার হাজার মানুষকে তারা কোথায় নিয়ে গিয়েছে, হসপিটালে ভর্তি করেছে বা হসপিটালে দ্বারস্থ করেছে। এবং তার ফলে মানুষ কিন্তু সেই যে ভোপাল যে গ্যাস ট্র্যাজেডি, ভোপাল যে ট্র্যাজেডি সেইটা কিন্তু স্মরণ করিয়ে দিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন মেনি কোশ্চেন্স আর বিং রেজড অন দি কজ অফ দি ইনসিডেন্ট অ্যাট এলজি পলিমার্স। এই এলজি পলিমার্সের যে ঘটনা, এই এলজি পলিমার্সের ঘটনার যে কারণ, এর যে কারণটা কি সেটা কিন্তু সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। অ্যাবিলিটি অফ দি সেফটি মেকানিজম নিয়ে প্রশ্ন উঠছে ইন দি planted and the reasons for the company preferring to not to obtain necessary environmental ক্লিয়ারেন্স। মানে কি, এনভায়রনমেন্টাল যে ক্লিয়ারেন্স তার জন্য কোনো প্রেফারেন্স তারা করছে না কোনো কোম্পানি। সেই যে রিজনটা, প্ল্যান্টের যে রিজন, মানে মেকানিজমের যে অভাব, সেফটি মেকানিজমের যে অভাব, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই বিষয়টা কিন্তু এখানে বলতে চাইলো, এবং নেসেসারি যে এনভায়রনমেন্টাল যে ক্লিয়ারেন্সটা দরকার সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, এই বিষয়টাই কিন্তু বলা হলো। ঠিক আছে, তারপরে দেখুন মেনি ফ্রম দি এরিয়া হু ফ্লেড দেয়ার হোমস, মানে যারা তাদের বাড়ি ত্যাগ করেছে, পালিয়ে গিয়েছে, স্টিল অ্যাফ্রেড টু কাম ব্যাক, তারাও কিনা ভীত সন্ত্রস্ত কাম ব্যাক করতে। অ্যান্ড ফিউ হু রিটার্ন কমপ্লেন অফ কন্টিনিউইং ডিসকমফোর্ট, মানে যারা কিনা ফিরেছে তারাও কিন্তু তারাও যে অস্বস্তির মধ্যে আছে সেটাও নিয়েও কিন্তু তারা কমপ্লেন করছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এইভাবে আমরা ফার্স্ট যে প্যারাগ্রাফটা এইভাবে কমপ্লিট করলাম। দেখুন তারপরে সেকেন্ড প্যারাগ্রাফটা কি বলছে এখানে বলা হচ্ছে দি বিশাখাপত্তনম গ্যাস লিক অলসো রেফার্ড টু অ্যাজ দি ভাইজাগ গ্যাস লিক। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তা মানে কি, বিশাখাপত্তনম গ্যাস লিকটা ভাইজাগ গ্যাস লিক নাম, মানে ভাইজাগ গ্যাস লিক নামেই বলা হয়। এবার দেখুন ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস অ্যাট দি, মানে কোথায়, এখানে কিন্তু বিস্তারিতভাবে আপনাকে বলতে হবে পুরো বিষয়টা, দ্যাট টুক প্লেস অ্যাট দি এলজি পলিমার্স কেমিক্যাল প্ল্যান্ট ইন দি আর ভেঙ্কটাপুরম ভিলেজ অফ দি, মানে পুরো বিষয়টা কোথায় হচ্ছে সেটাই কিন্তু আমরা বলছি। ঠিক আছে, গোপালপট্টনম নেভারহুড। ঠিক আছে, তারপর দেখুন এটা কোথায় লোকেটেড সেটা বলা হচ্ছে, লোকেটেড অ্যাট দি আউটস্কার্টস অফ দি বিশাখাপত্তনম ডিউরিং দি আর্লি মর্নিং অফ 7th May 2020। ঠিক আছে, মানে কখন ঘটলো সেটা বলা হলো, কোথায় ঘটলো সেটা বলা হলো, পুরো ডিটেলসে কিন্তু আমরা মেন প্যারাগ্রাফটার মধ্যে বলছি। ঠিক আছে, তারপর দেখুন দি রেজাল্টিং ভাপার ক্লাউড, মানে যে ধোঁয়ার যেটা বেরিয়েছে সেইটা স্প্রেড ওভার আ রেডিয়াস অফ অ্যারাউন্ড 3 কিমি, মানে 3 কিমি রেডিয়াস জুড়ে সেটা কিন্তু ছড়িয়েছে। ঠিক আছে, এফেক্টিং দি নিয়ার বাই এরিয়াস অ্যান্ড ভিলেজেস, মানে কাদেরকে এফেক্ট করছে, নিয়ার বাই এরিয়াস এবং ভিলেজেসকে কিন্তু এফেক্টেড করেছে। ঠিক আছে, অ্যাজ পার দি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, মানে এনডিআরএফ অনুযায়ী দি ডেথ টোল ওয়াজ 28, মানে প্রথমে আমরা 18 বলেছিলাম কিন্তু তারপরে বলা হচ্ছে কি এদের মত অনুযায়ী 28। ঠিক আছে, অ্যান্ড মোর দ্যান 1000 পিপল বিকেম সিক আফটার বিং এক্সপোজ টু দি গ্যাস, মানে গ্যাসটা এক্সপোজড হওয়ার পর কিন্তু 1000-এর বেশিও কিন্তু মানুষ কি হয়েছে তারা সিক হয়ে পড়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে দেখুন কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে অ্যাজ পার দি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, তারপরে দেখুন অটো polymerization of the liquid styrene is said to be the cause of formation of the vapor, মানে এই যে অটো পলিমারাইজেশন হচ্ছে কি স্টাইরিনের, তার জন্যই কিন্তু এই যে ভাপাটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে, মানে কজটা আমরা দিলাম যে এটা কেন তৈরি হলো, এই যে গ্যাসটা লিকটা হয়েছে, গ্যাসটা কিভাবে তৈরি হলো সেটাই কিন্তু বলা হলো। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, দি প্ল্যান্ট ওয়াজ নট অপারেটিং ডিউ টু লকডাউন ফর অলমোস্ট 40 days, মানে অপারেট করা হয়নি প্ল্যান্টটাকে লকডাউনের জন্য 40 days ধরে। অ্যান্ড দি ডিফারেন্স ইন temperature at bottom and the top portion of the tank, it is being said has caused the vapor formation, মানে কেন হলো, উপরে সেই যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের উপরে এবং নিচে যে তাপমাত্রার পার্থক্য হয়েছে তার ফলে সেই ভ্যাপারটা সৃষ্টি হয়েছে এবং তার ফলেই কিন্তু গ্যাসটা লিক করেছে, সেইভাবে কিন্তু বলা হয়েছে সেটাই কিন্তু বলা হলো। ঠিক আছে, কারণটা আমরা বললাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু আমরা কি করলাম, কোথায় ঘটেছে, কতজন নিহত হয়েছে বা কতজন এখনো পর্যন্ত অসুস্থ সেটা বলা হলো, এবং কি কারণে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু বলা হলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তারপরে দেখুন লাস্ট প্যারাগ্রাফে আমরা কি লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, মানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা সেখানকার সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা কিন্তু আমরা বলবো। দেখুন কি বলা হচ্ছে এখানে, নিয়ারলি 200 to 250 families were evacuated from villages in a 5 kilometer radius around the plant, মানে তাদেরকে ইভাকিউট করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে সেখান থেকে। ঠিক আছে, 5 কিলোমিটারের পরে। তারপরে দেখুন দি চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ YS Jagannath Reddy announced an ex gratia of rupees 1 crore
ফর ইচ ফ্যামিলি অফ দোজ কিল্ড অ্যাজ আ রেজাল্ট অফ দি অ্যাক্সিডেন্ট। মানে কি, মানে বলতে চাইছি কি একটা তাদের ক্ষতিপূরণ দাবি করেছে কি 1 crore ফর ইচ ফ্যামিলির জন্য যারা কিনা মারা গেছে এই অ্যাক্সিডেন্টে, ঠিক আছে। হি অলসো অ্যানাউন্সড ₹25,000 ফর দোজ হু রিসিভড প্রাইমারি ট্রিটমেন্ট। যারা প্রাইমারি ট্রিটমেন্ট চলছে তাদের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়ে মানে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অ্যান্ড ₹1,00,000 ফর দোজ হু রিসিভড লঙ্গার ট্রিটমেন্ট, মানে যারা লঙ্গার ট্রিটমেন্ট যাদেরকে অনেক মানে যাদেরকে লং ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদেরকে কিন্তু 1,00,000 করে দেওয়ার কথা ঘোষণা হয়েছে। অ্যান্ড 1 million ফর দোজ অন ভেন্টিলেটর সাপোর্ট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কী কী এখানে পদক্ষেপ নেওয়া হলো সেগুলো কিন্তু আমরা বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে আপনারা কি করবেন, আপনারা এই যে আমরা যেটা দিলাম, আমরা যেটা প্রোভাইড করছি, এইটাই যে আপনাকে লিখতে হবে বা এটাই যে একরকম কপি করতে হবে এটা কিন্তু নয়। আপনাকে নিজের থেকে লিখতে হবে। তথ্যগুলো সংগ্রহ করার পর আপনি নিজের থেকে কতটা লিখতে পারছেন, আপনি নিজের থেকে 2 কলম কতটা লিখতে পারছেন সেটাই কিন্তু মেন ব্যাপার। কারণ পরীক্ষাতে এইটা আসবে এর কোনো গ্যারান্টি নেই। আপনাকে নিজের থেকে লিখতে হবে যে কোনো বিষয়, এবং নিজের থেকে লেখার পরেই কিন্তু আপনি আমাদের কাছে দেবেন, সেটা আমরা চেক করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের রিপোর্টটা কমপ্লিট হলো। পরবর্তী টাস্কে দেখুন কি বলা হচ্ছে। এখানে একটা বাংলা প্রেসি ছিল, দেখুন কি বলতে চাইছে। ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন, তারপর আমরা এর মানেটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, পড়া হয়েছে? আচ্ছা, এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে চরিত্র যে বিষয়টা সেটা কিন্তু একটা মানুষের উৎকৃষ্ট একটা বিষয়, উৎকৃষ্ট বৈশিষ্ট্য বা উত্তম বৈশিষ্ট্য। ঠিক আছে, মানুষের চরিত্রের মাধ্যমেই কিন্তু সেই মানুষের মূল্যটা নির্ধারণ করা হয়। ঠিক আছে, এবং সমাজের চোখে যে মানুষ চরিত্রবান, সেই চরিত্রবান মানুষ কিন্তু শ্রেষ্ঠ আসনে স্থান পায়। ঠিক আছে, চরিত্রবান মানুষ কি? চরিত্রবান মানুষ বলতে তার কিছু কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্যগুলো কি? সেটা হচ্ছে তার ন্যায়শীলতা, সত্যবাদিতা, পরোপকারিতা এবং স্বাধীনচেতা যে বিষয় সেটা কিন্তু হওয়া দরকার। তাকে মানে তাহলেই কিন্তু আমরা তাকে চরিত্রবান বলে মনে করব। ঠিক আছে, আর সেই কারণেই কিন্তু মানে এই যে চরিত্রবান, এই চরিত্রবান মানে চরিত্র যে বৈশিষ্ট্য, এই কারণেই কিন্তু মহাপুরুষ যারা, সারা মহাপুরুষরা কিন্তু তাদের তাদের চরিত্রের যে বিশুদ্ধতা, সেই চরিত্রের বিশুদ্ধতার দ্বারাই কিন্তু তারা এখনো পর্যন্ত সর্বজন মানে সবার দ্বারাই কিন্তু পুজো হয়ে আসছে, মানে পূজিত হয়ে আসছে। ঠিক আছে, এটাই বলতে চাইছে, তাই না? দেখুন আমরা কিভাবে করছি। এখানে ফার্স্ট একটা টাইটেল দিলাম কি চরিত্রই মানুষের উত্তম বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন আমরা এখানে আনসারটা কিভাবে করছি। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে মানুষের চরিত্রই তাকে মূল্যায়িত করে এবং সমাজের শ্রেষ্ঠ আসনে স্থান দেয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তারপর দেখুন কি বলছে, চরিত্রবান সর্বদাই ন্যায়শীল, সত্যবাদী, পরোপকারী এবং স্বাধীনচেতা হয়ে থাকেন। ঠিক আছে, মানে চরিত্রবান আমরা কাকে বলবো সেটাকেই আমরা এখানে সেটা বললাম। তারপরে কি বলা হচ্ছে, আর সেই কারণেই মহাপুরুষগণ আজও তাদের চরিত্রের বিশুদ্ধতার বলেই সর্বজন পূজনীয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কিভাবে করতে হচ্ছে, আপনাকে সেই একই কথা বারবার বলতে হচ্ছে কি আপনি ফার্স্ট ভালো করে পড়বেন, পড়ার পরে আপনি বিষয়টা যতক্ষণ না আপনার কাছে ক্লিয়ার হচ্ছে সেটাকে ততক্ষণ বারবার পড়বেন। পড়ার পরে যখন ক্লিয়ার হলো তারপরে আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন। সেই টাইটেলটা যেন প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক যেন না হয়। ঠিক আছে, অযথা টাইটেলটাকে বড় করবেন না, ছোটোর মধ্যে করে লিখবেন, ছোট্ট করে লিখবেন এবং সুইটেবল হওয়া চাই। ঠিক আছে, তারপরে আপনি যেটা মূল বিষয়টা বলেছে সেটাকে আপনি উদাহরণগুলো বাদ দিয়ে যেটা বলতে চাইছে সেই বিষয়টাই আপনার নিজের ভাষাতে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমাদের এই যে ভিডিও ক্লাসটা, আমাদের এই যে ক্লাসটা আমরা ডেলি নিচ্ছি, এই ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করছি আজকে। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। তাহলে আমরা নতুন করে আরও এত উদ্যম দিয়ে রেগুলার বেসিকে আপনাদের ক্লাস প্রোভাইড করতে আরও উদ্যমী হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।